নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ সকালে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে যে নীরবে বাংলাদেশের গোয়েন্দা প্রধান, সেনা গোয়েন্দা প্রধান, তিনি এসে ভারতের সঙ্গে বৈঠক করে গেলেন। তা বৈঠকে কি হয়েছে না হয়েছে পুরোটা তো আসেনি, কিন্তু ভেতরের খবরটা আমি কিছুটা পেয়েছি, আপনাদেরকে আমি জানাবো। আগে খবরটা পড়ে নিই। নীরবে দিল্লিতে বৈঠক সারলেন বাংলাদেশের সেনা গোয়েন্দা প্রধান, আজকের কাগজে বেরিয়েছে এইটা। যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে নয়াদিল্লি, 10ই মার্চ। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেই বিএনপি সরকারের সঙ্গে যৌথভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে আজ কাজ করার বার্তা দিয়েছিল ভারত। মোদী সরকারের সেই লক্ষ্য ছিল গোড়াতেই বেশি হইচই না করে ঢাকার সঙ্গে আদান প্রদানের দরজাগুলি খোলা রাখা, ভারতের সীমান্ত নিরাপত্তার দিকটি নিশ্চিন্ত করা। সেই লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখেই সম্প্রতি যথেষ্ট গোপনীয়তায় ভারতে একাধিক বৈঠক করে গেলেন সে দেশের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। খবরটি কূটনৈতিক প্রকাশ্যে আসায় গুঞ্জন শুরু হয়েছে দ্বিপাক্ষিক মহলে। জানা গিয়েছে কায়সার রশিদ বৈঠক করেছেন ভারতের গোয়েন্দা প্রধান সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন এবং সামরিক গোয়েন্দা প্রধান আমাদের লেফটেন্যান্ট জেনারেল আর এস রমনের সঙ্গে। একে অন্যের দেশের মাটিতে ব্যবহার করে যেন কোনো নাশকতামূলক কাজকে প্রশ্রয় না দেওয়া হয়, সে বিষয়ে দুপক্ষই একমত হয়েছে। গত 18 মাস ধরে বন্ধ থাকা দ্বিপাক্ষিক যোগাযোগ পুরনো পথগুলি পুনরায় সচল করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, 17ই ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সেনা এবং গোয়েন্দা বিভাগে বড় রদবদল হয়। 23শে ফেব্রুয়ারির দায়িত্ব পান নতুন ডিজিএফআই প্রধান। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার এই দিল্লি সফর ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভারতের উত্তর পূর্ব সীমান্তে নিরাপত্তা বড় ভূমিকায় দিল্লির কাছে বড় উদ্বেগের। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানকার অস্থিরতা ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফলে গোয়েন্দা পর্যায়ে এই সমন্বয় দিল্লির উদ্বেগ কমাতে সহায়ক বলে মনে করা হচ্ছে। এখন কূটনৈতিক মহলে যেটা আলোচনা হচ্ছে সেটা এই বৈঠকে কি হলো। এ তো গেল সামনের এটা খবরটা, পেছনের খবরটা কি? পেছনের খবরটা হচ্ছে এই যে গত 18 মাসে প্রথম দিকে যে জেল ভাঙা হয়েছিল না, জেল ভেঙে 1000-এর বেশি কয়েদি যেগুলো পালিয়ে গেছিলেন, তাদেরকে বেশিরভাগ তারা সীমান্ত পেরিয়ে মারদাঙ্গা করে সীমান্ত পেরিয়ে এই দেশে চলে এসছেন। এদের টোটাল ডিটেলস 1268 জনের, 1268 জনের নাম, ছবি এবং তাদের পূর্ণাঙ্গ তালিকা একেবারে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ভারতকে বলা হয়েছে ইমিডিয়েটলি এদেরকে আইনের আওতায় আনার জন্য, ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। রয়ের গোয়েন্দা প্রধান পরাগ জৈন তিনি ছিলেন, তিনি বলেছেন, এবং আমাদের যে লেফটেন্যান্ট জেনারেল তিনিও বলেছেন যে এ বিষয়ে আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সেনাবাহিনী এবং এনআইএ, পুলিশ সবাই মিলে একটা সম্মিলিত একটা যৌথ টাস্ক ফোর্স করা হবে। টাস্ক ফোর্স গড়ে এরা 1 মাসের মধ্যে সমস্ত কাজকর্ম শুরু করে দেবে, তাদেরকে ধরা পড়া এ করা এই সমস্ত করে। আরো একটা কথা যেটা উল্লেখ করা হয়েছে, এই হাদির হত্যাকারীকে যেভাবে আমরা জেলে ভরে দিয়েছি সেটা না করে তারা ঝটপট বিচার করার জন্য হাদির হত্যাকারীকে যাতে তাড়াতাড়ি তাদের কাছে হস্তান্তর করা হয় সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে এবং ভারতও রাজি হয়েছে। আদালতের কাছে ভারত তার জামিনের আর্জি জানাবে, জামিন তার প্রত্যর্পণের আর্জি জানাবে। প্রত্যর্পণের আর্জি জানালে পরে বাংলাদেশের হাতে তাকে তুলে দেওয়া, বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে, কোনো বিডিআর এর হাতে নয়, বাংলাদেশ সেনাবাহিনীর হাতেই তুলে দেওয়া হবে। কোন বর্ডারে সেনাবাহিনী থাকবে, ভারতীয় সেনাবাহিনী গিয়ে তাদেরকে তুলে দিয়ে আসবে এই দুজনকে। আর বাকি যাদেরকে বলা হয়েছে 1268 জন যাদের নাম তালিকা দেওয়া হয়েছে, তারা তো আমাদের একটা রাজ্যে নেই, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বিভিন্ন রাজ্যের এজেন্সিগুলোকে সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, কাল রাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাঠিয়ে দিয়ে বলা হয়েছে সমস্ত জায়গায় এদের ব্যাপারে খোঁজ খবর করো, খোঁজ খবর করে এদেরকে ইমিডিয়েটলি এদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো। অ্যারেস্ট করে শোন অ্যারেস্ট দেখাবে না, মানে শোন অ্যারেস্ট দেখালে তাকে আদালতে তুলতেই হবে, শোন অ্যারেস্ট দেখাবে না, তাদেরকে ধরবে, হ্যান্ডকাপ পরাবে, সোজা একেবারে পশ্চিমবঙ্গে নিয়ে আসবে, পশ্চিমবঙ্গ থেকে যে কোনো একটা বর্ডার দিয়ে সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। এবার তারা নিয়ে গিয়ে কি করবে না করবে তাদের ব্যাপার, আইনগত কি ব্যবস্থা নেবে না নেবে তাদের ব্যাপারে, এখানে ভারতবর্ষ মাথা গলাবে না। ভারতবর্ষের দায়িত্ব হচ্ছে ওই 1268 জন যে আসামি আছে তারা সমস্ত ভারতকে অনুরোধ করে তাদেরকে তুলে দেওয়ার জন্য। এখন এই যে 1268 জন, এরা কোন কোন সীমান্ত দিয়ে ঢুকেছিল, মেঘালয় থেকে আরম্ভ করে আপনার ওই দিনাজপুর পর্যন্ত বিভিন্ন সীমান্ত আছে, সেই সীমান্তের কিছু কিছু মানে বাংলাদেশের কিছু কিছু লোককে অ্যারেস্ট করেছেন। এই খবর আপনারা কতটা জানেন আমি জানি না, নিশ্চয়ই আপনারা খবর রাখেন। তো সব খবর তো বলা যায় না, আমিও বুঝি সব খবর বলা যায় না, আপনারা সব জানেন কিন্তু বলতে পারেন না, পারিপার্শ্বিক পরিবেশের অনেক চাপ রয়েছে। আমরা বিদেশে বসে আমরা অনেক কিছুই কপচাতে পারি, কিন্তু আপনাদের পক্ষে সেটা কপচানো খুব মুশকিল, সেটা আমরা বুঝি। তো এখন আপনারা যে কিছু জানেন না তা তো নয়, সবই আপনারা জানেন, কিন্তু ভারতবর্ষ যেটা করছে সেটা হচ্ছে যে সমস্ত সীমান্ত এলাকা দিয়ে ঢুকেছিল যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদেরও একটা নাম তালিকা দেওয়া হয়েছে। এবার তাদের বাড়ি কোথায় ম্যাপ দিয়ে তাদের বাড়ি দিয়ে দেওয়া হয়েছে, যাতে ভারতীয় সেনা ওই বর্ডারের ওই অঞ্চলে যে সমস্ত বাড়িগুলো আশ্রয়স্থল রয়েছে সেই আশ্রয়স্থলের জায়গাগুলো খুঁজতে পারে, এবং যারা যারা এই ব্যাপারে আশ্রয় দেয়, ধরুন 100% লোকই তো আশ্রয় দেয় না, 5% লোক আশ্রয় দেয়, এই বাকি 95% লোককে গোপনে জিজ্ঞাসাবাদ করা হবে কারা কারা আশ্রয় দেয় ওই সীমান্ত অঞ্চলে। ওই যে 5% লোক রয়েছে ওই 5% লোককে তুলে নেওয়া হবে, তুলে নিয়ে তাদেরকে ভালো মতো ট্রিটমেন্ট করা হবে। ট্রিটমেন্ট করা হলে পরে তাদের মুখ দিয়ে আপনি বেরিয়ে যাবে যে কারা কারা এখানে ঢুকেছিল, কোথায় কোথায় আছে না আছে, তাদের ডিটেলস বেরিয়ে যাবে। এই হচ্ছে প্ল্যান। এখন এই যে গোপনে মিটিংটা হয়ে গেল, এই মিটিংটা হচ্ছে ওই যে 10টা পয়েন্ট আমি বলেছিলাম না, 10টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল যে জেল ভেঙে যে সমস্ত আসামিরা পালিয়েছে এবং যারা নৈরাজ্য চালিয়েছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। এখন দেশে যারা আছে তাদেরকে তো অ্যারেস্ট হবেই, তারা অ্যারেস্ট আস্তে আস্তে শুরু হবে তাদের অ্যারেস্টটা। এখন অনেকে এ হচ্ছে সেনাবাহিনী কেন ব্যারাকে ফিরছে না, সেনাবাহিনী ব্যারাকে না ফেরার কারণ হচ্ছে এটাও একটা, যে সেনাবাহিনীকে আদেশ দেওয়া হয়েছে তোমরা এই সমস্ত যারা আছে তাদেরকে ধীরে ধীরে তোমরা অ্যারেস্ট করো এবং আইনের আওতায় আনো। এটা ভারতের একটা শর্ত মেনে, ওই 10টা শর্তের মধ্যে 7 নম্বর শর্ত ছিল এইটা। আমি যে 10টা শর্তের কথা বারবার আপনাদের বলি, সেই শর্তের ব্যাপারে এই কথাবার্তা হয়েছে। এখন এই কাজটা হতে হতে অন্তত মাস 2 লাগবে। তো মাস 2 হয়ে গেলে এদেরকে সমস্ত হাতে হাত করা পড়িয়ে এপার থেকে ওপার মানবিকভাবেই, ভ্যানে করে নিয়ে গিয়ে বা প্লেনে করে নিয়ে গিয়ে ত্রিপুরা সীমান্ত হোক বা আসাম সীমান্ত হোক, যেখান থেকে হোক, পশ্চিমবঙ্গ সীমান্ত হোক, একই প্রদেশে তো নেই, বিভিন্ন প্রদেশে আছে, সেই বিভিন্ন প্রদেশ থেকে তাদের নিয়ে আসা হবে, একটা জায়গায় রাখা হবে, করে রেখে তারপরে দলবদ্ধ হবে, তাদেরকে এপার থেকে ওপারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সেনাবাহিনীর হাতে। এই হলো আপাতত খবর। তারপর আমাদের দেশে এসে পরাগ জৈনের সঙ্গে রয়ের কথাবার্তা বললেন আপনাদের সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান, সেটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। আজকে এটা কাগজে বেরোনোর পর আমি হয়ে গেছি যে এত খবর রাখি, এই খবরটা রাখতে পারলাম না। সব খবর তো কানে আসে না, আর সব খবর কেউ বলবেও না, বা তাদের বিভিন্ন রকম বাধা বিপত্তির ব্যাপার আছে, আর এসব খবর জব করে ছাপা হয় না। তো যাই হোক, এখন খবরটা বেরিয়েছে, আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আপনারা অপেক্ষা করুন। এইসব দুষ্কৃতী যারা এই বাড়ি ঘর জ্বালিয়েছিল, যারা 32 নম্বর ভেঙেছিল, তারা সব এর মধ্যে রয়েছে। এবং বলা হয়েছে যে 32 নম্বর যারা ভেঙেছে তারাও কিন্তু এর সঙ্গে জড়িত, এখানেই ভারতবর্ষে লুকিয়ে আছে। এই 32 নম্বর যারা ভেঙেছিল তাদেরকে তো আগে অ্যারেস্ট করা হবে।
আর সবকটাকেই ধরা হবে, তার মধ্যে বোঝা যাবে যে 32 নম্বর কারা ভেঙেছিল, কারা ওর মধ্যে ছিল। এই সমস্ত কর্মকাণ্ড করে তারা এখান থেকে পালিয়ে টপকিয়ে চলে এসছে। আপাতত আমার কাছে এই খবর আছে। আবার বিকেলবেলা আপনাদের সঙ্গে দেখা হবে, তখন বড় খবর নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।